বিরোধী দলনেতার কিছু কিছু মন্তব্য সেটা দলের পক্ষ বিরোধী আছে। তিনি কি করে জানলেন যে 1 কোটি লোককে বাদ যাবেন? এর আগেও তিনি হঠাৎ করে বলেছিলেন, যখন বাংলাদেশে ডিস্টারবেন্স হয়েছিল, তিনি বলেছিলেন যে 1 কোটি হিন্দুকে এখানে শেল্টার দেবেন। আমাদের সংবিধানকে তাই বলে? বা তিনি সেটা হঠাৎ করে সেই সংখ্যাটা জানলেন কী করে? এই মন্তব্যগুলো কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষেও এটা নেগেটিভ হচ্ছে। আর এসআইআর সেটা ভারতের নির্বাচন কমিশন এবং ইন্ডিয়ার পক্ষ। তিনি এর সঙ্গে রাজনীতিকরণের কোনো জায়গা নেই। এখানে মুসলমানদের বিপক্ষে যাবে, তিনি জানলেন কী করে? বিষয়টা এটা নয়, এসআইআরটা একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা রুটিন প্রসেস। 20 বছর অন্তর অন্তর এটা হয়। এর আগে 2002 সালে হয়েছিল। এবং এই এসআইআর যার ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বিশেষ নিবিড় সমীক্ষা। এই নিবিড় সমীক্ষা দ্বারা ভারতের যারা নাগরিক, বিশেষ করে যারা ইলেকটোরেট, এই নির্বাচক মণ্ডলী থেকে ছাঁটাই বাছাই এবং তাদেরই ছানবিন হয়। ধরুন কেউ মারা গেছেন, তো তার নামটা রয়ে গেছে, সেই নামটা বাদ গেল, বা কেউ সেই নাম ঢুকে গেছে, সেই নামটাও সেখানে কোথাও এক্সক্লুশন করতে হবে, বাদ দিতে হবে, কোথাও ইনক্লুশন করতে হবে, সংযোজন করতে হবে। এইটা, এতে কোনো আতঙ্কের ব্যাপার নেই। আতঙ্কটা ছড়িয়েছে রাজনীতিকরণের ফলে। এতে এর সঙ্গে রাজনীতিকরণের সঙ্গে, এটা গণতান্ত্রিক দেশে, প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে এটা আছে, ভারতবর্ষেও সেটা আছে। তো এইটা হঠাৎ করে এসআইআরটাকে রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখে এটা একটা বিষময় হয়ে দাঁড়িয়েছে। এই এসআইআর সম্পর্কে বিশেষ করে এখানকার একটা সম্প্রদায়কে আমি উল্লেখ করি, স্পষ্ট হয়ে বলছি, এখানকার মুসলিম জনসংখ্যার উপরে যেন টার্গেট করে বলা হচ্ছে। এবং আমি একজন বিজেপি দলের কর্মী হিসেবে বলছি, এখানে পশ্চিমবাংলার যে মুসলিম জনসংখ্যা রয়েছে, জনগোষ্ঠী রয়েছে, তাদের এখানে কোনো সমস্যা নেই। এখানকার যারা আদি মুসলমান, এখানকার যারা মুসলিম নাগরিক রয়েছে, তাদের সঙ্গে কোনো ইস্যু না, এটা নন ইস্যু তাদের কাছে। কিন্তু অধিকারী বলছে 1 কোটি মানুষকে বাদ দেওয়া হবে। এইখানেই আমার আপত্তি। এই বিরোধী দলনেতার কিছু কিছু মন্তব্য যেটা তার পক্ষেই বিরুদ্ধে যাচ্ছে এবং সেটা দলের পক্ষ বিরুদ্ধে যাচ্ছে। তিনি কি করে জানলেন যে 1 কোটি লোককে বাদ যাবেন? এর আগেও তিনি হঠাৎ করে বলেছিলেন, যখন বাংলাদেশে ডিস্টারবেন্স হয়েছিল, তিনি বলেছিলেন যে 1 কোটি হিন্দুকে এখানে শেল্টার দেবেন। আমাদের সংবিধানকে তাই বলে? বা তাদের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, যে আমাদের একটা গণতান্ত্রিক দেশ আছে, সেই দেশের মধ্যে। এবং তিনি আদৌ কি এবং সবচেয়ে বিপজ্জনক, তার কথা এখন সোশ্যাল মিডিয়ার মারফত বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে গিয়েছিল। এবং তারা দলে দলে এই আমাদের বর্ডারের ধারে, যে নদীর ধারে এসে হাজির হয়ে গেল, এই নদী টপকে আসবে। কিন্তু সেটা কি সম্ভব? আমাদের বর্ডার সিকিউরিটি রয়েছেন, ওখানকে প্রশাসন রয়েছেন, হ্যাঁ, তাদের মারফত দিয়ে আসবে তো। এবং সিএর মারফত যদি এনে ইনক্লুড করে এই দেশের নাগরিক হতে একটা সিস্টেম আছে, সেইভাবেই হবে। এই দুমদমকা আলপাটকা মন্তব্য, এটা ভারতীয় জনতা পার্টির বিপক্ষেও যাচ্ছে এবং দেশের পক্ষেও। এই যে এসআইআর সম্পর্কে তিনি এই সংখ্যাটা কীভাবে জানলেন? কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা স্বশাসিত সংস্থা। তিনি কত বাদ যাবে না যাবেন এখনও এটা সবে শুরু হয়নি। এবং তার প্রাথমিক পর্যায়ের কার্য, আমার বিভিন্ন শিক্ষক বন্ধুরা বিএলও, হ্যাঁ, ব্লক লেভেল যে অফিসার, তারা নির্বাচিত হয়েছেন, তাদের ট্রেনিং সমাপন হয়েছে এবং কিছু কিছু জায়গায় কাজ, কয়েকটা জায়গায় সার্বিকভাবে এখনও শুরু হয়নি এবং হবে বলে সেখানে পশ্চিমবঙ্গে হবে। তো সেই সংখ্যাটা তারা করার পরে তারপর জানবেন। তা তিনি সেটা হঠাৎ করে সেই সংখ্যাটা জানলেন কী করে? এই মন্তব্যগুলো কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষেও এটা নেগেটিভ হচ্ছে। আরেকটা বিষয় বলি, এসআইআর নিয়ে মুসলমানরা বেশি রাস্তায় নামলে বা প্রতিবাদ করলে সেনাবাহিনী অর্থাৎ কেন্দ্র বাহিনী তাদেরকে গুলি চালাবে, এরকমই একটা নির্দেশনা দিয়েছেন সুকান্ত মজুমদার। এখন সুকান্ত মজুমদার তিনিও একজন সাংসদ আমাদের এবং দায়িত্বশীল একজন ব্যক্তি হিসেবে এইরকম দায়িত্বজ্ঞানীর মন্তব্য করেন কী করে? এসআইআর সেটা ভারতের নির্বাচন কমিশন এবং ইন্ডিয়ার পক্ষ। তিনি এর সঙ্গে রাজনীতিকরণের কোনো জায়গা নেই। এখানে মুসলমানদের বিপক্ষে যাবে, তিনি জানলেন কী করে? এবং তিনি এখানে এসআইআর সেটা নির্বাচন কমিশন ইন্ডিয়ার হবে এবং মুসলমানরা যে বিরোধিতা করে সেটাই কে জানলো? এখানে এসআইআর তিনি রাজনীতির বক্তব্য রাখুন, কিন্তু মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে তিনি ছিনিমিনি খেলবেন না। কারণ এখানকার
ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি যে পশ্চিমবঙ্গে যেসব মুসলিমরা রয়েছে, মুসলমানরা রয়েছেন, তাদের এসআইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি পশ্চিমবঙ্গের বাইরের লোক এসে থেকে তাদের বাদ যাবে, আর তারা আদৌ ধরাই দেবে না। তারা দেখা যাবে অটোমেটিক্যালি তারা পালিয়ে গেছে। সিএ নিয়ে দেখা গেল বহুজন যারা এসেছিল তারা চলে গেছে বিভিন্ন জায়গায়, তাতে এখানে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখানে রাজনীতিকরণ হচ্ছে, এখানে শাসক দলও করছে এবং তারাও উত্তপ্ত বাক্য বিনিময় করছে। আর আমাদের বিরোধী দলের কেউ কেউ, সবাই না, আমাদের রাজ্য সভাপতি তিনি মন্তব্য করছেন না, বা অন্য দায়িত্বশীল যারা রয়েছেন এনে বিরোধী দলনেতা বা সুকান্ত মজুমদারের মতো কিছু ব্যক্তি দায়িত্বজ্ঞানীর মন্তব্য করে দিচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই দায়িত্বজ্ঞানীর মন্তব্য করে যে আমাদের মুসলিমদের যে 1% 2% বিজেপির প্রতি অনুরক্ত ছিল, সেই ভোটটাকে তিনি কী করছেন, বিজেপির ঘরে ঠেলে দিচ্ছে। এবং এই ভোটারগুলো যারা বিজেপিকে ভোট দেবে বলে ঠিক করেছিল, তারা এগুলো তিনি একটা কাজ তিনি উপকার করছেন, এই দুজন ব্যক্তি তাদের নাম বললেন আপনারা, তারা তৃণমূলের উপকারটা করে দিচ্ছে এবং তৃণমূলের প্রচারটা এই শুভেন্দু বা আমাদের করে দিচ্ছেন। কারণ এখানকার মুসলিমরা যদি এক কাট্টা হয়ে তৃণমূলের ঘরে চলে যায়, কারণ বিভিন্ন এলাকা ভিত্তিক বা বিভিন্ন এই চাকরি প্রার্থী দুর্নীতি নিয়ে বিভিন্ন মুসলমানদের এলাকার মুসলমানও তিতিবিরক্ত হয়ে আছে। হ্যাঁ, এই তৃণমূল বিরোধী যেসব মুসলমানগুলো ছিল তারা তৃণমূলের বিপক্ষে ভোট দিত এবং সেই বিপক্ষ ভোটগুলো এই বিতর্কিত মন্তব্যের ফলে এই ভোটটা আবার তৃণমূল ঘরে ফিরে যাচ্ছে। সেই কাজটা শুভেন্দু অধিকারী এবং আমাদের বিজেপির ওই সুকান্ত মজুমদার বা অর্জুন সিংয়ের মতো এই নেতাগুলো করছে, যারা অ্যাকচুয়ালি এই অর্জুন সিং অ্যাকচুয়ালি তৃণমূলের, তিনি একজন বিজেপির নেতা না, তিনি সকালে তৃণমূল আর বিকালে তিনি বিজেপি। তা এবং এই যে বিগত লোকসভায় তাকে প্রার্থী করে, আমি বলবো ওখানকার ব্যারাকপুরবাসী সঠিক মূল্যায়ন করেছে তাকে না জিতিয়ে। কারণ তিনি যদি জিততেন কোনো গ্যারেন্টি ছিল তিনি বিজেপিতে থাকতেন? দেখা যেত তিনি আবার কোনো বিশাল প্রলোভন সুযোগ পেয়ে তিনি সেখানে চলে যেত, অর্জুন সিং। তাহলে সেই অর্জুন সিংয়ের যে ব্যারাকপুরবাসী তার সঠিক মূল্যায়নটা, সঠিক বিচারটা করেছেন, সুবিচারটা করেছেন, বিজেপিকে বাঁচিয়ে দিয়ে গেছে।